সারা দেশের মিডিয়া আউটলেট এই বিষয় নিয়ে কথা বলছে এবং এই ভিডিওটি সার্কুলেট করছে। এখানে আপনি দেখতে পাবেন, প্রথমত এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে বলা হচ্ছে যে এখানে যে পোড়া টাকা দেখা যাচ্ছে তা ৩৫ কোটি টাকারও বেশি। এখন একটি সঠিক অনুমান দেওয়া কঠিন যে এখানে আসলে কত টাকা ছিল, ১৫ কোটি, ১০ কোটি বা ২০ কোটি, কিন্তু এটি যে বিশাল পরিমাণ টাকা তা নিশ্চিত। এবং এই টাকা পাওয়া গেছে একজন সিটিং হাইকোর্টের বিচারকের বাড়িতে। তবে আপনি বলতে পারেন বিচারকের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে পাওয়া গেছে, যেখানে মালি কর্মচারীরা থাকতেন এবং যেখানে একটি স্টোর রুম ছিল। তবে এটি একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় যে আমাদের দেশের একজন হাইকোর্টের বিচারকের বাড়ির প্রাঙ্গণে এত টাকা কেন ছিল, এবং এই বিষয়টি যেভাবে প্রকাশ্যে এসেছে তা আরও চিন্তার বিষয়। এখন আপনার মনে প্রশ্ন আসবে, ঠিক আছে, আমরা দেখলাম এখানে প্রচুর পোড়া টাকা রয়েছে, কিন্তু এটি কোথা থেকে এলো? এই পুরো ঘটনাটি কোথা থেকে শুরু হয়েছিল? খুব সহজ ভাষায় আমি এটি ব্যাখ্যা করছি। দিল্লি হাইকোর্টের বিচারক হওয়া একটি অত্যন্ত বড় বিষয়। যশবন্ত বর্মা দিল্লি হাইকোর্টের বিচারক ছিলেন, যদিও কয়েকদিন আগেই তাকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছে। এখন আপনি যশবন্ত বর্মাকে দেখতে পাবেন, তিনি ২০২৩ সালে জনপ্রিয় হন। তিনি ইউপিআই এর প্রশংসা করেছিলেন এবং বলছিলেন যে ইউপিআই এর কারণে ভারতের কালো টাকা কমবে, কিন্তু বর্তমানে তিনি বড় বিতর্কের মধ্যে পড়েছেন। ১৪ মার্চ খবর আসে যে বিচারপতি বার্মার সরকারি বাসভবনে আগুন লেগেছে। অবশ্যই ফায়ার ব্রিগেডকে ডাকা হয়, তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর জানা যায় যে তার সার্ভেন্ট কোয়ার্টারের স্টোর রুমে ১ কোটি বা তার থেকেও বেশি টাকা পোড়া পাওয়া যায়। এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না, কারণ হাইকোর্টের বিচারকের বাড়িতে হাইকোর্টের বিচারক সর্বোচ্চ, এমনকি যদি ১০ বছর তার সম্পূর্ণ বেতন জমাও করে, তাহলে সর্বোচ্চ ১,৩০,০০,০০০ টাকা হতে পারে। তাহলে এই ১৫ কোটি টাকা এলো কোথা থেকে? এর উত্তর কেউ দিতে পারছে না। প্রথম দিকে দেশবাসী জানতোই না যে এত টাকা পাওয়া গেছে। প্রথম দিকে দেশবাসী জানতোই না যে টাকা পাওয়া গেছে কিনা। প্রথম রিপোর্টে বলা হয়েছে যে ফায়ার ব্রিগেড কোনো টাকা খুঁজে পায়নি। তারপর আবার বলা হয়েছিল যে ফায়ার ব্রিগেড কখনোই বলেনি যে টাকা পাওয়া যায়নি। এতে সারা দেশে বিতর্ক শুরু হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় যে জনগণের সামনে উপযুক্ত প্রমাণ থাকা উচিত, যাতে মানুষ নিজেরাই বিচার করতে পারে, কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করে, যাতে জনগণ দেখতে পারে যে আসলে কী ঘটেছিল। এদিকে বিচারপতি যশবন্ত বর্মা দাবি করছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার মতে তিনি জানেন না যে এই টাকা কোথা থেকে এলো, কেউ ইচ্ছাকৃতভাবে তার নামে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে। তিনি নিজেকে এই টাকা থেকে দূরে রেখেছেন। এরপর খবর আসে যে বিচারপতি বর্মাকে তার বিচারিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আপাতত কোনো মামলা শুনানি করবেন না। তারপর আরেকটি খবর আসে যে তাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে ট্রান্সফার করা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টে। যদিও পরে বলা হয় যে এটি রুটিন ট্রান্সফার, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে এই ট্রান্সফারের সময় ঠিক এমন কেন। সুপ্রিম কোর্ট বিচারপতি বর্মাকে নির্দেশ দিয়েছে যে তার ৬ মাসের কল ও মেসেজ ডাটা সংরক্ষণ করতে হবে, যাতে দেখা যায় তিনি কার সঙ্গে যোগাযোগ করছিলেন, কারণ বিচার ব্যবস্থায় দুর্নীতি অত্যন্ত গুরুতর বিষয়। ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো সিটিং বা প্রাক্তন বিচারকের দুর্নীতির জন্য ইমপিচ বা দোষী সাব্যস্ত করা হয়নি। সাধারণত বিচারকরা পদত্যাগ করেন বা অবসর নেন, কিন্তু প্রকৃত তদন্ত খুব কমই হয়। এই ঘটনা দেশবাসীকে প্রশ্ন করতে বাধ্য করছে, ভারতের বিচারকদের কি আরও বেশি জবাবদিহিতার আওতায় আনা উচিত? ২০১৫ সালের অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক মার্কান্ডে কাটজু বলেছেন যে ভারতের উচ্চ আদালতের 50% বিচারক দুর্নীতিগ্রস্ত। এটি যদি সত্য হয় তবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং দেশের মানুষকে জানা উচিত আসল সত্য। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভালো যে তারা ভিডিও প্রকাশ করেছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। আশা করা যায় আমরা খুব শীঘ্রই জানতে পারবো এই টাকার উৎস কী এবং কী ঘটেছিল। মানুষ বিচারকদের কাছে ন্যায় বিচারের আশায় আসে। তাদের ভাবমূর্তি স্বচ্ছ থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো দেশের বিশ্বাসের সঙ্গে জড়িত। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে অবশ্যই জানাবেন।